নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। ছোটবেলায় ঠাকুমার ঝুলি হয়তো সকলেই কম বেশি দেখেছেন বা পড়েছেন। অর্থাৎ ঠাকুমা বানিয়ে গুছিয়ে ছোট ছোট বাচ্চা শিশুদের জন্য কিছু গল্প উপস্থাপন করতেন। বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে এখন এই সমন্বয়কদের কীর্তি দেখে ঠিক হুবহু ছোটবেলায় ঠাকুমার ঝুলির কথা মনে পড়ে যায় মাঝে মধ্যে, যারা বাংলাদেশের মানুষকে দিনের পর দিন ভাওতা দিয়ে মিথ্যে স্বপ্ন দেখিয়ে দেশ গড়ার আশ্বাস দিয়েছিলেন এবং ক্রমে সময়ের সঙ্গে সঙ্গে সেই স্বপ্নের ফানুস কার্যত চুপসে পড়েছে। কিছুদিন আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম বাংলাদেশের এক সমন্বয়ক হাসনাতকে নিয়ে, যিনি বড় বড় কথা শুধু বলেছেন তা নয়, তিনি কোনো প্রতিশ্রুতি তো পূরণ করতেই পারেননি, উল্টে সেই হাসনাতকে এখন বাংলাদেশের সাধারণ মানুষ, সাংবাদিকরা ঘিরে ধরে প্রশ্ন করছেন। আর আজকে সারজিদ মানে বাংলাদেশের আরো এক সমন্বয়ক যে কাণ্ড কারখানা ঘটালেন, নিঃসন্দেহে বাংলাদেশের মানুষের এই সমন্বয়কদের প্রতি আশা, ভরসা, বিশ্বাস আর কিছুই থাকবে বলে আমার মনে হয় না। আমি বাংলাদেশ থেকে যারা এই ভিডিও দেখছেন তাদেরকে প্রথমে এক দুটো প্রশ্ন করতে চাই। এই সমন্বয়কদের আচরণ দেখে আপনাদের কি পজিটিভ কিছু মনে হয়? মানে এদের দেখে কি আপনারা বা এদের কথাবার্তা শুনে আপনারা কি সত্যি নতুন কোনো আশা দেখেন? মানে নতুন বাংলাদেশ গড়ার যে বুলি এনারা আপনাদের শুনিয়েছিলেন, এই বুলি কি আজকের দিনে দাঁড়িয়েও সত্যি বলে মনে হচ্ছে? এদের আচরণ আপনাদের কি ভীত সন্ত্রস্ত করে না? মানে দিনের পর দিন এরা সমাজে যে ধরনের কথাবার্তা বলেন, এদের কথাবার্তায় যে ধরনের আগ্রাসন দেখা যায়, এমনকি সরকারি পদে থাকা এমন কিছু ব্যক্তিরাও যেভাবে এদের দিনের পর দিন প্রশ্রয় দিচ্ছেন এবং ভয় পাচ্ছেন, এটা কি সত্যি নতুন বাংলাদেশ গড়ার রিফ্লেকশন হতে পারে? নিঃসন্দেহে নয়। কিছুদিন আগে বাংলাদেশের এই ছাত্র সমন্বয়করা মানে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সকল ছাত্র নেতারা একটি কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন করলেন। বাংলাদেশের পার্টিকুলার একটি জায়গায় তারা এই কেন্দ্রীয় কার্যালয়, বিশাল আকারের একটি কার্যালয়কে উদ্বোধন করলেন এবং সাধারণ মানুষকে আবার নতুন কিছু প্রতিশ্রুতি দিলেন। আর এখানে দুই সমন্বয়কদের যে গোষ্ঠী, তাদের নিজেদের মধ্যে মারপিটে আবদ্ধ হলেন এবং এই সমন্বয়কদের মারপিটে প্রায় 7 জন আহত হলো এবং কিছু ছাত্রের অবস্থা এতটাই খারাপ হলো যে তাদেরকে মেডিকেল কলেজে ভর্তি করতে বাধ্য হলো সেখানকার মানুষ। এবার বলুন, এই সমন্বয়কদের আচরণে কি আপনারা সত্যি ভরসা পান? মানে শেষ 100 দিনে যদি একটা লিস্ট করতে বলি, আপনারা কি সেই লিস্ট করতে পারবেন যে এই সমন্বয়করা দেশের মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য করেছেন? আইন শৃঙ্খলা, সংখ্যালঘুদের উপর অত্যাচার, মুদ্রাস্ফীতি, জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী, ঠিক কোন কোন ক্ষেত্রে এই সমন্বয়করা নতুন বাংলাদেশ 100 দিনে গড়ে দিলেন, যদি আপনারা আমার কমেন্টে জানান তাহলে আমার সত্যি ভালো লাগবে। কারণ আমি হয়তো বাংলাদেশের আসল চিত্রটা এদেশে বসে বুঝতে পারছি না, আমি ভেবে নেব। কিন্তু বিশ্বাস করুন, যখন রিসার্চ করতে বসি, কোনো ক্ষেত্রেই কোনো তথ্য বা তত্ত্ব এই সমন্বয়কদের সপক্ষে কোনো কিছুই আমার সামনে উত্থাপন করে না। কোনো এই সমন্বয়করা যদি ডাকে আর একজন মানুষ এই ধরনের কাউকে পাবে না, কখনো না। তারা আমাদের সাথে ভয়ঙ্কর রকমের প্রতারণা করেছে। তারা আমাদের সাথে আমরা যে কথা দিয়েছিল, আমরা যে কথার মাধ্যমে তাদের কথায় আমরা যে শুনেছি, আমরা রাস্তায় নেমেছিলাম, এটা কোনোভাবে আর দ্বিতীয়বার কোনোভাবে সম্ভব না। তারা ডাকলে পর আমরা রাস্তায় নামবো, কখনোই না। কেন্দ্রীয় কার্যালয় শুরু করতে যে পরিমাণ টাকার প্রয়োজন হয়, এই সকল ছাত্রনেতা বা সমন্বয়কদের কে দিল, সেই প্রশ্ন দুদিন পর তুলতে শুরু করবেন দেশের সাধারণ মানুষ। নিদেন পক্ষে একটা অফিস ঘর ভাড়া নিতে তো বিপুল টাকারও প্রয়োজন। সেই টাকা কোথা থেকে আসবে? এরা তো কেউ নেতা, মন্ত্রী বা রাজনীতিবিদ ছিলেন না। এরা ছিলেন দেশের ছাত্র, যারা কলেজ পড়ুয়া, কারোর না কারোর আবার ডিগ্রি অবধি শেষ হয়নি। অর্থাৎ ছাত্র অবস্থায় রাজনীতিবিদ হওয়ার পর এদের কাছে কোথা থেকে বিপুল পরিমাণ টাকা আসবে, যার জন্য এরা মস্ত বড় অফিস ভাড়া করে নিলেন দেশের মধ্যে, সেই প্রশ্নই তো এখন বাংলাদেশের মানুষ তুলতে শুরু করে দিয়েছেন। এদের অফিসে প্রয়োজনটাই বা কি? এটা তো অন্তর্বর্তীকালীন সরকারের এক সদস্য। দুদিন পর দেশে নির্বাচিত যদি সরকার আসে কিংবা আওয়ামী লীগ যদি দেশে বাউন্স ব্যাক করে, তাহলে এরা হয়তো কেউ দেশ ছেড়ে পালাবেন, কেউ হয়তো আত্মগোপন করবেন। তখন এই ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো কেন্দ্রীয় কার্যালয়ের ভূমিকাটাই বা কি হবে? এই কার্যালয় থেকে আসলে বাংলাদেশের মানুষের জন্য কি করা হবে, সেই বার্তাই বা এরা কি দিতে পেরেছেন? নিঃসন্দেহে পারেননি। তো নিজেরাই এখন আরাম আয়েশ এত কিছু, মানে এসি রুম, নতুন যে একটা জৌলস, যে চাকরির জন্য আন্দোলন করে এখন হয়ে গেছে মন্ত্রী, উপদেষ্টা। তো এখন তো আর সাধারণ মানুষের দরকার নেই। আরো সব থেকে উল্লেখযোগ্য একটা প্রশ্ন কি জানেন? যে ছাত্র আন্দোলন কোটাকে রক্ষা করার জন্য তৈরি হয়েছিল,
অর্থাৎ কোটা বিরোধী হয়ে সাধারণ মানুষের কল্যাণের জন্য তৈরি হয়েছিল, আপামর ছাত্র সমাজকে গ্লোরিফিকেশনের জন্য তৈরি হয়েছিল, সেই আন্দোলন, সেই সমন্বয়, সেই উপদেষ্টারা আজ কোটা নিয়ে একটা কথা অব্দি বলেন না। উল্টে তাদের মধ্যে এখন পথ ছেড়ে পালিয়ে যাওয়ার একটা হিড়িক দেখা যাচ্ছে। এই যেমন এই উপদেষ্টা সার্জিস জুলাই স্মৃতি ফাউন্ডেশন নামক যে কমিটি করা হয়েছিল সেই কমিটি থেকে পালিয়ে গেলেন এবং পথ ছাড়লেন এই বলে যে তিনি নাকি ব্যস্ততার জন্য সময় দিতে পারছেন না। অথচ ভাবুন, এই জুলাই আন্দোলনের ঘোষণাপত্র তারা বার করতে চায়, এই জুলাই আন্দোলন বাংলাদেশের স্বাধীনতা এনেছে বলে তারা দাবি করে, এই জুলাই আন্দোলনে লক্ষ লক্ষ ছাত্ররা আহত হয়েছে বলে তারা দাবি করে, এবং এই আহত এবং নিহত ছাত্রছাত্রীদের পরিবার এদের পাশে দাঁড়ানোর জন্য যে ফাউন্ডেশন তৈরি হয়েছিল সেই ফাউন্ডেশন থেকে এখন এই সার্জিদ বলে এই ব্যক্তিটি পালিয়ে যেতে চাইছেন কোনো না কোনো উপায়ে। আসল কথা কি জানেন, এই সকল লোক দেখানো ফাউন্ডেশনে দেশ বিদেশ থেকে কোটি কোটি টাকা এসে জমা হয়েছে। এই টাকার হিসেব তাদের কাছে নেই, এই টাকা ঠিক কোথায় কোথায় তারা খরচা করেছেন বা করবেন সেই দিক নির্দেশিকাও তাদের কাছে নেই। সাধারণ মানুষের টাকা দিনের পর দিন নয়ছয় করেছেন এই সকল পাড়ার পল্টু মস্তান সমন্বয়করা। তার জন্যই এই সাধারণ মানুষের টাকায় কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন করা যায়, এই সাধারণ মানুষের টাকায় মানে আটোসাটো হয়ে তাদের লাইফস্টাইলকে উন্নত করা যায়। কিন্তু যারা ছাত্র আন্দোলন করলেন এদের দেখে তাদের রোগ চিকিৎসার জন্য তৈরি হওয়া একটি ফাউন্ডেশন, একটি কমিটি, সেখান থেকে পালিয়ে যাওয়া যায়। তিনি এমন কি দেশের কাজ করেন বলুন তো, যার জন্য এই ফাউন্ডেশন থেকে তাকে অব্যাহতি দিতে হলো? আসলে কারণটা অন্য। তাদের জীবনের লক্ষ্য আজ সাধারণ মানুষমুখী আর নেই। এরা কোটা আন্দোলন করে আসলে শেখ হাসিনার পিছনে ষড়যন্ত্র করতে চেয়েছে। দিনের পর দিন কোটা আন্দোলনের নাম করে নিরীহ ছাত্রছাত্রীদের উপর এরা গুলি চালিয়ে সরকারের দিকে পুরো দায়টা ঠেলে দিয়েছে। কারণ দিনের পর দিন এই পুরো কোটা আন্দোলন নিয়ে যে তদন্ত হচ্ছে সেই তদন্তটাও আসলে লোক দেখানো আওয়ামী লীগ কর্মীদের জেল ভরো একটা অভিযান বা তদন্ততে পরিণত হয়েছে। অর্থাৎ 150 দিনেও এই তদন্ত কোথায় গিয়ে দাঁড়ালো তাদের কোনো সঠিক উত্তর, মানে এই প্রশ্নের কোনো সঠিক উত্তর কিন্তু তাদের কাছেও নেই। ফলে পুরোটাই যে ভাওতাবাজি দিয়ে চলছে তা বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু আস্তে 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 বুঝতে শুরু করেছেন। আর এখন এই জুলাই ফাউন্ডেশন এইখান থেকে অব্যাহত দিয়ে নিজেদের দায় মুক্ত করতে চাইছেন, কারণ এরা নিজেরাও বুঝতে পারছেন তারা আস্তে আস্তে ফেঁসে যেতে শুরু করেছেন। এদের দেখে আর সাধারণ মানুষের স্বপ্নে আর ওই ভরসাযোগ্য ওই বিষয়টা কিন্তু এখন আর আসে না। এদেরকে কিন্তু সাধারণ মানুষ ভয় পেতে শুরু করেছে। আমি বিভিন্ন অনুষ্ঠানে যখন ছবি ভিডিও দেখি তখন দেখি সরকারি আধিকারিকরাও এদেরকে প্রশ্রয় দেন, এরা সরকারের উপর চাপ তৈরি করতে পারেন। এমনকি একাধিক অনুষ্ঠানে এরা অতিথি হয়ে আজকাল যান। অর্থাৎ সাধারণ মানুষ এদেরকে ফুলিয়ে ফাঁপিয়ে একটা রাজপুত্রের সমান একটা চেহারা দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু দিনের শেষে এরা আসলে যে রাস্তার নগণ্য ব্যক্তির চেয়ে অধম এবং বাংলাদেশকে কার্যত তুলে দেওয়ার জন্য একমাত্র দায়ী তা কিন্তু সাধারণ মানুষরা আজ বুঝতে শুরু করেছেন। এই 150 দিনে নাহিদ, এই 150 দিনে সার্জিদ, এই 150 দিনে এই হাসনাতরা দেশের উন্নতির জন্য এমন কি করেছেন যাতে দেশ সোনালী অধ্যায় রচনা করতে শুরু করে দিয়েছে। যদি আপনারা কেউ জানান একটু কমেন্টে আমাদের জানাবেন। কিছুদিন আগে এই সার্জিদ কি বলেছিলেন জানেন? তিনি বলেছিলেন এই পারিবারিক মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়েছেন শেখ হাসিনা। এমনকি বঙ্গবন্ধুকে টেনে উনি বলেছিলেন দেশের সার্বভৌমত্বকে ভারতের কাছে লিজ দিয়েছেন তিনি। এবার আমার প্রশ্ন হলো, এরা কি বঙ্গবন্ধুর আসল যে চরিত্র তার সম্পর্কে সত্যি জানে? মানে আমি বলতে চাইছি, এই যে বঙ্গবন্ধু জন্মের ইতিহাস, বাংলাদেশের জন্মের যে কাহিনী, মুক্তিযোদ্ধা, এদের তো জন্মই হয়নি সে সময়। এরা হঠাৎ করে বঙ্গবন্ধুর দিকে আঙুল তুলছেন ঠিক কোন অজুহাতে বা ঠিক কিসের জন্য, সেই প্রশ্নের কিন্তু উত্তর এদের কাছেও নেই। এরা ইতিহাসকে মুছতে চাইছেন তা ভালো, কিন্তু দয়া করে বাংলাদেশের মানুষের জন্য নতুন ইতিহাস লেখার চেষ্টা করবেন না। এই সার্জিদ, এই হাসনাত, এই নাহিদরা কোনোদিন দেশের আসল চরিত্র হতে পারেন না। যারা মুজিবুর রহমানের মূর্তি ভেঙে দিতে পারে তারা কোনো ক্ষেত্রেই দেশের ইতিহাসকে রক্ষা করবে না, সেটাই তো স্বাভাবিক। কিন্তু এরা কোনোদিন আইডল হতে পারেন না। পরবর্তীকালে তিনি ভারতকে উদ্দেশ্য করে কিছু কথা বলেছেন। তিনি বলেছেন, ফেরত দিন হাসিনাকে, আমরা হাসিনার বিচার করব বাংলাদেশে। 1 মাস আগের একটা কথা, ভারতবর্ষ কিন্তু এখনো ফেরত দেয়নি। আপনারা কি করতে পারলেন? অর্থাৎ পুরোটাই তো লোক দেখানো এক ভাওতাবাজি। হাসিনাকে ভারতবর্ষ ফেরত তো দেয়নি, উল্টে হাসিনাকে ভিআইপি ট্রিটমেন্টে রেখেছে। দিনের পর দিন হাসিনাকে অতিথি আপ্যায়ন আরো বাড়তে শুরু করেছে,
গ্রিন কার্ড বাংলাদেশ পাসপোর্ট বাতিলের পর ভারত সরকার হাসিনাকে তুলে দিয়েছে। ফলে আজকের দিনে দাঁড়িয়ে সেই আগস্ট থেকে জানুয়ারির মাঝামাঝি সময় এসে আপনারা ভারতের বিরুদ্ধে এমন কি করতে পেরেছেন যা আপনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন? আপনারা শুধু মিডিয়ায় বড় বড় ডায়লগ মারা ছাড়া আজকের দিনে দাঁড়িয়ে কিচ্ছুই করতে পারেননি। আপনারা আবার কি বলেছিলেন? আপনারা বলেছিলেন মুক্তিযুদ্ধতে ভারতবর্ষ সাহায্য করেছিল কারণ সেভেন সিস্টার্স রক্ষা করতে চেয়েছিল ভারতবর্ষ। কোথাকার কোন ইতিহাস, কিসের সঙ্গে গুলিয়ে দিচ্ছেন, কি বলছেন? আদতে আপনাদের ন্যূনতম পড়াশোনাটুকু আছে নাকি সে বিষয়ে আমার প্রশ্ন করতে ইচ্ছা হয়। কোথা দিয়ে তখন সেভেন সিস্টার্স এলো? এই সেভেন সিস্টার্স এর নামকরণ হয়েছিল 1972 সালের পরবর্তী সময়। বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয় 1971 সালের মাঝামাঝি সময়। 1971 সাল থেকে সেভেন সিস্টার্স এর অস্তিত্বই কোথা দিয়ে ছিল? ভারত নর্থ ইস্টকে কোনোভাবে রক্ষা করতে সে সময় চায়নি। সে সময় ভারত সরকার চেয়েছিল বাংলাদেশকে স্বাধীন করতে। হানাদারি পাকিস্তান যেভাবে কাশ্মীরের উপর অ্যাটাক করছিল, সেই অ্যাটাকের পাল্টা হিসেবে পাকিস্তানকে যদি বাংলাদেশ থেকে উচ্ছেদ করা যেত তাহলে অনেক বড় সবক শেখানো যেত পাকিস্তান সরকারকে। এই মোটিভ কিন্তু এখানেই লুকিয়েছিল এবং ইন্দিরা গান্ধী সেই সরকার বঙ্গবন্ধুকে সর্বশেষ অবধি সেনাবাহিনী পাঠিয়ে সাহায্য করেছিলেন। তাই ভারতবর্ষের ইতিহাসে 1971-এর মুক্তিযুদ্ধ একটা গৌরব উজ্জ্বল স্মৃতি এবং সেই স্বাধীনতা শুধু বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ নয়, সেই স্বাধীনতা আমরা ভারতবাসীরাও ইতিহাস বইতে পড়ি এবং ওই স্বাধীনতাকে সেলিব্রেট করি। সেখানে হঠাৎ করে এই ধরনের ইতিহাস বিকৃতিমূলক কথাবার্তা আপনি বলে বাংলাদেশের মানুষকে উস্কানোর চেষ্টা করেছিলেন। আপনি বলেছিলেন আওয়ামী লীগ ভারতের দাসত্ব করেছিল শুধুমাত্র ক্ষমতাকে সিকিউর করতে। তাহলে আপনারা কাদেরকে দাসত্ব বৃত্তি করছেন? আপনার বাবা পাকিস্তানদের? মানে দিনের পর দিন পাকিস্তানের অস্ত্র আনছেন, সংখ্যালঘুদের উপর অত্যাচার করছেন, বাংলাদেশকে মৌলবাদী এক রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছেন, আমেরিকার নীতি নিয়ে প্রশ্ন তুলছেন, পররাষ্ট্র নীতি সম্পর্কে কিছু না জেনে ভুলভাল কথা বলছেন। অর্থাৎ সব মিলিয়ে আপনার যে দেশ বিক্রি করার আসল কারিগর তা কিন্তু সাধারণ মানুষ আজ বুঝতে পেরেছেন। আর আজকে এই জুলাই আন্দোলন যাদের আপনাদের ভরসা করে করলো, তারা যখন চিকিৎসার জন্য আপনাদের কাছে যাচ্ছে, তারা যখন বেটার ট্রিটমেন্ট আপনাদের থেকে আশা করেও পায়নি বলে আন্দোলন করছে, ঠিক সে সময় আপনি এই ধরনের কমিটি থেকে পদত্যাগ করছেন, আসলে পালিয়ে বাঁচতে চাইছেন, সেটাই একটা বড় প্রশ্ন। আর আপনারা দেশকে সুন্দর বাংলাদেশ গড়ার চেষ্টা করছিলেন, এখন আবার নতুন স্বাধীনতা আনার পর নাকি আপনারা রাজনৈতিক দল তৈরি করতে শুরু করে দিয়েছেন। রাজনৈতিক দল করবেন করুন, কিন্তু কিভাবে কেন্দ্রীয় কার্যালয় খুললেন, সেই ভাড়ার টাকা কে দিল, এমনকি জুলাই ফাউন্ডেশন, এই জুলাই স্মৃতি ফাউন্ডেশনের যে কোটি কোটি টাকা ডোনেশন এসছে, তার যে হিসেব আপনাদেরকে জনসাধারণের কাছে কবে দেবেন, সেই উত্তরটা দয়া করে দিয়ে দেবেন। কারণ সাধারণ মানুষকে যেভাবে টাকাগুলো নয়ছয় করছেন, তাদের আবেগকে দিনের পর দিন পায়ের তলায় চিপে পিষে মেরে দিয়েছেন এবং শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে বাংলাদেশের স্বপ্নকেই লাটে তুলে দিয়েছেন, এর জবাব কিন্তু সাধারণ মানুষ আপনার থেকে চাইবেই। নয় দেশ ছেড়ে পালাবেন আপনি, নয় আপনার অবস্থা কিন্তু অন্য সব স্বাধীনতাকামী নেতাদের থেকেও ভয়ঙ্কর একটা জায়গায় যেতে শুরু হয়েছে। আপনারা কি খুশি যেভাবে সারজিৎ, নাহিদ কিংবা হাসনাতরা বাংলাদেশের ইতিহাসকে বদলে দিতে চাইছে? আপনারা খুব সুন্দরভাবে মেনে নিতে চান? আপনারা কি এদের দেখে সত্যিই ভরসা পান? এত কোটি কোটি টাকার হিসেব কি বাংলাদেশের মানুষ কখনো চাইবে না? কেন জিনিসপত্রের দাম এত ঊর্ধ্বমুখী, সেই প্রশ্ন কি বাংলাদেশের মানুষ করবে না? কেন দিনের পর দিন এই সারজিৎরা ভারত বিরোধী কথাবার্তা বলেন এবং ভারতের থেকে চাল, ডাল, গম সবকিছু কেনেন, সেই প্রশ্ন কি আপনারা করবেন না? প্রশ্ন তো করতে হবেই, কারণ এদের দিনও যে শেষ হয়ে গেছে, যা সুস্পষ্টভাবে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা দেখতে শুরু করে দিয়েছেন। আপনারা কি ভাবছেন কমেন্টে জানাবেন। ধন্যবাদ।